আর আজ আমরা রয়েছি সৈয়দ হোসেন সাহেবের সঙ্গে, যিনি সদ্য সমাপ্ত জেলা সম্মেলনের পর নবনির্বাচিত সম্পাদক হয়েছেন সিপিআইএম এর, এবং তার সঙ্গে সঙ্গে তিনি রাজ্য কমিটির সদস্যও বটে। আমাদের বেঙ্গল পলিটিক্সে আপনাকে স্বাগত। আপনি আবার জেলা সম্পাদক হলেন, পুরনো ছবিটা কি এর ফলে বদলাবে, বা আপনার নেতৃত্বে যা এতদিন হয়ে আসেনি এটা কি করতে পারবেন বলে মনে হচ্ছে? কারণ আমাদের পার্টিতে ব্যক্তির জন্যই পরিস্থিতির পরিবর্তন হয়, এটা তো হয় না। সামগ্রিকভাবে রাজ্যের পরিস্থিতির পরিবর্তন ঘটবে, কারণ তৃণমূল কংগ্রেসের অপশাসন মানুষ মেনে নেবে না, বিজেপির ঘৃণার রাজনীতিও মানুষ মেনে নেবে না। জিনিসপত্রের দর বাড়ছে হু হু করে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কর্পোরেটের পেট ভরাচ্ছে, জনগণের উপর চাপ বাড়ছে, ফলে মানুষ এসব কিছুকে মেনে নেবে না। কাজ নেই, মূল্য বৃদ্ধি ঘটছে, আর শুধু বিভাজনের রাজনীতি আমাদের বাংলাতে মানুষ মেনে নেবে না। আচ্ছা, এখন কি কি পদক্ষেপের কথা আপনারা ভাবছেন জনসমর্থন আরও বেশি করে পাওয়ার লক্ষ্যে আর কি? আমরা শুধু নির্বাচনকে সামনে রেখে তো আমাদের পার্টি তার কাজ নির্দিষ্ট করে না। জনগণের জীবনের যে সংকট আছে সেই সংকটের ভিত্তিতেই পার্টি তার প্রাধান্যকে নির্দিষ্ট করে কোন কোন কাজ সে করবে। এই মুহূর্তে আমাদের সবথেকে বড় সমস্যা মূল্যবৃদ্ধির সমস্যা। আচ্ছা, আমাদের জনগণের জীবনের তীব্র সংকট নেমে আসছে, ওষুধের দাম বাড়ছে হু হু করে, একদিকে ইলেকট্রাল বন্ডের টাকা ঢুকছে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে, বিজেপি এবং টিএমসি পাচ্ছে, আর ওষুধের দাম বাড়াচ্ছে হু হু করে। ফলে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আমাদের একটা অবস্থান থাকবে। আমরা এই সময়ে এই কাজ করব যাতে মানুষের কাছে এবং সরকারের কাছে এটাকে নজরে নিয়ে আসা যায়। আচ্ছা, দ্বিতীয় বিষয়, আমাদের দেশের মানুষের লুট চলছে, দেশের সম্পদ লুট চলছে, দেশের জনগণকে লুট চলছে, মানুষের উপর ট্যাক্সের বোঝা বাড়ছে, আর কর্পোরেটের ট্যাক্স হচ্ছে, ছাড় হচ্ছে। একই সঙ্গে বিপুল পরিমাণের টাকা ঋণ মকুব হচ্ছে কর্পোরেটের। আর একদিকে মানুষ তার ঋণের বোঝাতে আত্মহত্যা করছে, কৃষক, শ্রমিক, খেতমজুরের আত্মহত্যা বাড়ছে। ফলে একদিকে সম্পদের প্রাচুর্য বাড়ছে, বিপুল সম্পদ জড়ো হচ্ছে, আর একদিকে মানুষ দারিদ্র সীমার নিচে ধীরে ধীরে নেমে যাচ্ছে, অপুষ্টিতে ভুগছে। ফলে এই সবগুলো আমাদের সংগ্রামের মধ্যে থাকবে, মানুষকে এই সমস্ত উপলব্ধির মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তৃতীয় যে বিষয়টা এই সময়ে খুব গুরুত্বপূর্ণ সমস্যা হিসাবে আমাদের রাজ্যে দাঁড়িয়েছে, তা হচ্ছে কাজের প্রশ্ন। কাজ নেই, বাইরের রাজ্যে চলে যাচ্ছে, সরকার এ নিয়ে কোনো ভূমিকা নেই। এমন মাস পাবেন না যে মাসে শ্রমিকের লাশ ফিরছে না রাজ্যে। ফলে এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো একদিকে, আরেকদিকে মানুষের কাজের জন্য 100 দিনের কাজ চালু করা, সরকারি যে জায়গায় পদ খালি আছে সেগুলোকে নিয়োগের ব্যবস্থা করা, এই বিষয়ে কাজের প্রশ্নে আমাদের আন্দোলন এই সময়ে আমরা করেছি। এটাকে আরও তীব্রতা দিতে হবে। কেন কাজ পাচ্ছে না তার রাজনীতিটা মানুষের কাছে আমাদের ব্যাখ্যা করতে হবে, তার প্রকৃত কারণটা মানুষের কাছে নিয়ে যেতে হবে। আমরা কাজের প্রশ্নটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নারী নির্যাতনের প্রশ্নটা এই সময়ে খুব তীব্র আকারে এসছে। আরজি করে ঘটনা তা মানুষের কাছে আরও স্পষ্ট করে দিয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের অবস্থানটাই হচ্ছে নির্যাতনকারী অপেক্ষা, নির্যাতিত অপেক্ষা, যারা ধর্ষক, যারা মহিলাদের উপর আক্রমণ সংগঠিত করছে তাদের পক্ষেই দাঁড়িয়ে যাচ্ছে। আরজি করে ঘটনায় দেখলেন যে সেখানে শাসক তৃণমূল, রাজ্যের শাসক তৃণমূল আর বিজেপি একই অবস্থানে দাঁড়িয়ে গেল, তারা দাঁড়াচ্ছে ধর্ষকদের পক্ষে। সিবিআইয়ের অবস্থান কি? সিবিআইয়ের অবস্থানটা দাঁড়ালো ঠিক যেভাবে সারদা কেলেঙ্কারিতে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ওই একইভাবে আরজি করের ঘটনাকেও একজনের উপর সমস্তটা চাপিয়ে দিয়ে বাকিদিকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়ার কাজটা হচ্ছে তারা করছে। ফলে এই প্রশ্নটা, নারী নির্যাতনের প্রশ্নটা এই সময় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো আমাদের সামনে আরও অন্য বিষয় আছে, এগুলোকে সামনে রেখেই আমাদের মূল প্রচার আন্দোলন সংগঠিত করে। আপনাদের জনসংযোগে দেখা যাচ্ছে যে কিছুটা যেন ত্রুটি দেখা যাচ্ছে, তো এটা মেটাবার জন্য আপনারা কি ভাবছেন? দেখুন, জনসংযোগ আমাদের আছে,
আমাদের জনসংযোগ আছে, আপনারা বুঝতে পারবেন এই সময়ে পশ্চিমবঙ্গে যতগুলি মুভমেন্ট ঘটেছে, মানুষ যা যা দাবি আদায় করেছে, তার সবেতেই আমাদের ভূমিকা আছে। এই সময়ে আমাদের জেলায় যদি বলেন, অনেকগুলো ঘটনা আছে যেখানে পঞ্চায়েত, পৌরসভা অথবা গভর্নমেন্ট মানুষের সেই দাবিগুলিকে নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কমরেডরা মানুষকে সংগঠিত করে সেই দাবি আদায়ের প্রচেষ্টা নিয়েছে। আমাদের এই সময়ে মিছিল সভাগুলিতে আমাদের আগের থেকে দেখবেন আমাদের জমায়েতের সংখ্যা বেড়েছে। যদি এককভাবে যদি বলেন কোনো একটা নির্দিষ্ট এলাকায় জমায়েত করতে হবে বর্ধমান জেলায়, তাহলে জনসংযোগ না থাকলে আমরা এত জমায়েত, এত মিটিং করছি। কয়েকদিন আগে আমাদের জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ হলো। সেই সমাবেশে কানলার মানুষ দেখেছে যে ব্যাপক মানুষ উপস্থিত হয়েছে। আচ্ছা, জনসংযোগ না থাকলে সরকারি কর্মসূচি নেই, তৃণমূলের মতো অন্য কিছু দেওয়ার প্রশ্ন নেই, বিজেপির মতো অর্থ দেওয়ার প্রশ্ন নেই, কমরেডরা নিজেদের টাকা দিয়ে গাড়ি ভাড়া করেছে, করে উপস্থিত হয়েছে। জনসংযোগ না থাকলে নিজে পয়সা ভাড়া দিয়ে গাড়ি ভাড়া করে যাওয়া, এটা কি সম্ভব? মানে জনসংযোগ নেই কথাটা তা না, জনসংযোগ আমাদের আরও বাড়াতে হবে, যা আছে তাকে আরও বাড়াতে হবে। আমরা এটাই মনে করি, মানুষের কাছে আমাদের যেতে হবে, মানুষের কাছে আমাদের কথাগুলো বলতে হবে। কি চলছে আমাদের রাজ্যে, কি চলছে আমাদের দেশে, এগুলো আরও বেশি করে পৌঁছে দিতে হবে। এই কারণেই যে আমাদের যারা দমন করতে চায় তারা শুধু তৃণমূল বিজেপি না, এর পেছনে আর একটা শক্তি আছে, যারা পুঁজির মালিক, তারা তাদের মিডিয়াকে ব্যবহার করে, তাদের প্রচার যন্ত্রকে ব্যবহার করে, তাদের অর্থকে ব্যবহার করে আমাদেরকে দমন করতে চায়, বামপন্থী স্বরটাকে নষ্ট করতে চায়। ফলে জনসংযোগ আমাদের আরও বেশি বাড়াতে হবে, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। ইদানিং দলীয় পরিবেশ যেন একটু কীরকম একটু খারাপ হয়ে যাচ্ছে। কীরকম? দক্ষিণ 24 পরগনার ঘটনাটা দেখুন, 18 জন তাদের জেলা কমিটি থেকে নাম প্রত্যাহার করে দিলেন। কী ব্যাপার না, কয়েকজনকে জেলা কমিটিতে নেওয়া হয়নি। এবং এই ধরনের ব্যাপারগুলো, এটা কি আপনারা খানিকটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন? তো দক্ষিণ 24 পরগনার ব্যাপারটা আমার মন্তব্য করা অনুচিত। আমাদের পার্টিতে গণতন্ত্র আছে, নির্বাচনে গণতান্ত্রিক কেন্দ্রিকতার যে নীতি তার প্রয়োগই নির্বাচন হয়, সেখানে তাদের সব মতামত রাখে। আমি দক্ষিণ 24 পরগনা নিয়ে কোনো মন্তব্য করব না। উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুরেও যেগুলো শোনা যাচ্ছে, মানে অন্তত খবরের কাগজে বেরোচ্ছে বা মিডিয়া দেখাচ্ছে, এইগুলোতেও গোলমাল হতে পারে জেলা সম্মেলনে। মিডিয়া জলপাইগুড়িতে হয়েছে, হুগলিতে হয়েছে, পূর্ব বর্ধমানে হয়েছে। আচ্ছা, মিডিয়া সেগুলো নিয়ে ইন্টারেস্টেড নয় কেন? মিডিয়া তো সেগুলো বলবে, যেগুলো হয়েছে সেগুলো বলবে। মিডিয়া যাকে বলে যে শূন্য দল, শূন্য মানে শূন্য পায় যে দলটা, যাদের যে দলের ক্ষমতা নাই মিডিয়া বলে, সেই দলের কোনো জায়গায় যদি কোনো রকম তাদের খবর করার বিষয় থাকে, সে নেগেটিভ খবর করার বিষয় থাকে, মিডিয়া সেটাকেই হচ্ছে সামনে আনে। বাংলাদেশ ইস্যুর মাঝখানে রেজওয়ানা চৌধুরী বন্যাকে কেন্দ্রীয় কমিটির অনুষ্ঠানে ডাকা নিয়ে কিন্তু তীব্র বিতর্ক দেখা দিয়েছে। এটা কি বার্তা সিপিএম দিতে চায়? বাংলাদেশের পাশে নেই? বাংলাদেশ নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট। বাংলাদেশের ঘটনায় আমাদের দেশে যতগুলো পলিটিক্যাল পার্টি আছে, প্রথম যে স্টেটমেন্ট দিয়েছে সেটা হচ্ছে সিপিআইএম পলিটিক্যাল। আগস্ট মাসে একটা স্টেটমেন্ট দিয়েছিল, পরে নভেম্বর মাসে 28 কি 29 নভেম্বর ফের স্টেটমেন্ট দেয় এবং সরকারকে বলে একটা পদক্ষেপ গ্রহণ করতে, বাংলাদেশের সরকারকে যেন হচ্ছে বলে। ফলে আমাদের পার্টি বাংলাদেশ সম্পর্কে অবস্থান স্পষ্ট। সেখানকার মৌলবাদী শক্তি সামনে আসার চেষ্টা করেছে, আমরা তাকে সামনে রেখেছি। শুধু বাংলাদেশের প্রশ্ন না, গোটা ভারতীয় উপমহাদেশে এখানে মৌলবাদী শক্তি তার সক্রিয়তা বাড়াচ্ছে। একটা জায়গায় মৌলবাদ যদি তার সক্রিয়তা বাড়ায়, সেখানে যদি সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়, তাহলে অন্য জায়গার মৌলবাদরা তা হচ্ছে উৎসাহিত হয়। সেই একইভাবে গোটা ভারতীয় উপমহাদেশে মৌলবাদের বিরুদ্ধে যে সংগ্রাম, তা একমাত্র আমরাই আছি। এই জন্যে আমরা বলতে শুধু ভারতের কমিউনিস্ট পার্টি না, সব দেশের কমিউনিস্ট পার্টি আছে। বাংলাদেশের মৌলবাদী শক্তি ওখানে এই আওয়াজ তুলে যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে ব্যান্ড করতে হবে। কেন ব্যান্ড করতে হবে? ওরা নাকি সংখ্যালঘুদের তোষণ করে। যেভাবে ভারতবর্ষে এখানকার মৌলবাদী শক্তি আরএসএস, বিজেপি আমাদের এখানকার কমিউনিস্ট পার্টি সম্পর্কে বলে। ফলে আমরা সমস্ত দেশের মৌলবাদী শক্তি, সমস্ত দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে আমরা দৃঢ় অবস্থান গ্রহণ করি।
আপনি যদি গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন যে যেখানে যে সংখ্যালঘু, যেখানে যারা নিপীড়িত, যেখানে যারা সংখ্যায় কম, আর্থিক দিক থেকে দুর্বল অথবা সামাজিক দিক থেকে দুর্বল, ধর্মীয় দিক থেকে দুর্বল, তাদের পাশে কমিউনিস্টরা আছে এবং কমিউনিস্টরাই তাদের জীবন দিয়ে তাদের রক্ষা করার চেষ্টা করে। বাংলাদেশে চেষ্টা করছে, ভারতবর্ষে চেষ্টা করছে, অন্য দেশগুলোতে সে একই চেষ্টা কমিউনিস্টরা করে। এই জন্য কমিউনিস্টরা মৌলবাদীদের আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু হয়। এই প্রসঙ্গে একটা প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে যে বিজেপি দেখা যাচ্ছে যে সদস্য সংখ্যা 26 লাখের থেকে একটু বেশি হয়েছিল, ওদের যা টার্গেট ছিল। তারপরে জানুয়ারি মাসের এই কয়েকদিনের মধ্যে দেখা যাচ্ছে ওটা প্রায় 42 লাখে পৌঁছে গেছে। মানে বিজেপির সদস্য সংখ্যা আমাদের পশ্চিমবঙ্গে বাড়ছে এবং ওরা দাবি করছে যে ওদের প্রতিদিনই 1 লক্ষ করে সদস্য হচ্ছে আর কি, এবং তাদের মধ্যে অনেকেই সক্রিয় সদস্যও হচ্ছে। ওরা যে কারণগুলোকে এর পিছনে বলেছে তাতে বাংলাদেশের পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর অত্যাচার, তারপর আরেকটা যেটা হচ্ছে ওরা বলছে যে এই যে বিশেষ করে সিপিএম এই যে এরকম যে ইয়েটা নিচ্ছে, যে বাংলাদেশের পরিস্থিতির কথা বলতে গিয়ে সিপিএম এদেশেরও মৌলবাদীদের ঠেকানোর কথা বলছে, দু দেশেরই সংখ্যালঘুর কথা বলছে, এটাতেও নাকি ওদের সদস্য সংখ্যা বাড়ছে। তো এই সদস্য সংখ্যা বাড়াটা কি একটা বিপদ নয় আপনাদের মতো পার্টির পক্ষে? আমি বিজেপির বৃদ্ধি তো সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষের পক্ষে বিপদ। বিজেপির বৃদ্ধি হলে তার বিপদ নিশ্চিত হবে, শুধু আমাদের পার্টি বলে না, সবারই পক্ষেই বিপদ। কারণ এরা বিষ ছড়াবে, দাঙ্গা করবে, ফলে বিপদ সবারই মধ্যেই থেকে যায়। তো বিজেপির এই সদস্য সংগ্রহের কিভাবে সদস্য সংগ্রহ করা, আমি তো কিছু পোস্ট দেখছিলাম যেখানে বিজেপির অনেকেই কমেন্ট করছে, নেতৃস্থানীয় কমেন্ট করছে যে তাদের এই নিয়ে সদস্যের ভেতরেই অনেক বিষয় হচ্ছে থেকে যাচ্ছে, যেখানে এই হোয়াটসঅ্যাপে মেসেজে সদস্য হওয়া, সেখানে একজন মিস কল দিয়ে সদস্য হওয়া, সেখানে একজন নেতা অনেক বেশি সদস্য করার উদ্যোগ নিয়ে তারা মিস কল করাচ্ছে, যে নিয়ে বিজেপির অন্দরই প্রশ্ন থেকে গেছে। ফলে বিজেপির মেম্বারশিপ নিয়ে এখানে বাড়তি ভাবার কিছু নেই যে বিজেপি সত্যি করেই প্রচুর মেম্বার হয়ে গেল, আমরা মনে করি। বিধানসভা ভোটের জন্য এখন থেকেই আলিমুদ্দিন শরিকদের কাছ থেকে নাম চাইছে, তো ভোটের কি তাহলে আপনারা মানে ইয়ে নেয়া আর কি, মানে আপনাদের যে কর্মসূচি বা পদক্ষেপ সেগুলো কি শুরু করে দিন কার্যত? আমার এরকম কিছু জানা নেই। আগের কয়েকটা ভোটের থেকে শিক্ষা নিয়ে কি সিপিএম এর কি উচিত তাদের প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া, অন্তত বর্ধমানের ক্ষেত্রে? দেখুন, বর্ধমান বলে তো প্রার্থী তালিকা কোনো ঘোষণা হবে না। আচ্ছা, প্রার্থী তালিকা যখন ঘোষণা হয় এর দায়িত্ব রাজ্য কমিটির। বিধানসভার প্রার্থী রাজ্য কমিটি করে, লোকসভার প্রার্থী কেন্দ্রীয় কমিটি করে। আচ্ছা। ফলে বর্ধমান জেলা আলাদা করে কিছু হবে না। মমতার স্লোগান ছিল এই 2016 ভোটে, বাংলা তার মেয়েকেই চায়। আপনারা বর্ধমানে এটা ব্যবহার করেছেন, বাংলা তার মেয়েকে চায়, মানে সেটা মীনাক্ষীকে দিয়ে কি আপনাদের পক্ষে এই ভোটের বৈতরণী পার হওয়া সম্ভব? দেখুন, আমাদের তো পার্টি যৌথ নেতৃত্বে চলে, ফলে পার্টি তার কর্মসূচি যেভাবে পার্টির অভ্যন্তরে গ্রহণ করার, মানুষের কাছে যাওয়ার, সেভাবেই হচ্ছে যে যাচ্ছে এবং সেভাবেই যাবে। নির্বাচন, আমি আগেও বলেছি, ফের বলছি আপনাকে, যে নির্বাচনই আমাদের শুধু লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য বিশেষ করে সাধারণ মেহনতি মানুষ, তাদের ঐক্যবদ্ধ করা, তাদেরকে বোঝানো তাদের এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য প্রকৃতপক্ষে কারা অপরাধী, কাদের জন্যে তাদের এই জীবনের যন্ত্রণা, তাদের এই সংকট, এইটাই আমাদের পার্টির কাছে সবথেকে বড় লক্ষ্য। সেটা আমরা তাদের বোঝাতে চাই, এই কাজটাই আমাদের কাছে সবথেকে অগ্রাধিকার। হুগলি ব্রিজে প্রকাশ্য ঝামেলায় জড়ালেন বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়, একজন মন্ত্রী এবং একজন এমপি। এটা কি বাংলার সংস্কৃতির অবক্ষয়? অবশ্যই। পশ্চিমবঙ্গে আমরা তো ভাবতেই পারতাম না যে আমাদের এখানকার এমএলএ এমপিরা এইভাবে বিক্রি হয়ে যাবে, কেনা বেচা হবে, আজকে এ দল কালকে সে দল, এইভাবে রাজনীতিতে যে ধরনের কথাবার্তা বলে, মিথ্যাচার, এসব যা চলছে, এটা তো ভাবা যেত না। এটা আমাদের বাংলা সংস্কৃতির সঙ্গে মিলিয়ে না। একসময় যে শিষ্টাচার ছিল একটা দলের সঙ্গে আর একটা দলের ছিল, 11 সালের পর সেটাকে সম্পূর্ণ নস্যাৎ করা হয়েছে।
আমাদের একটার পর একটা অফিস ভাঙা হয়েছে, কমরেডদের খুন করা হয়েছে, কর্মীদের ঘর ছাড়া করা হয়েছে, এলাকা ছাড়া করা হয়েছে। তারা যাতে সামাজিকভাবে তাদেরকে অসম্মানিত করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এখন তো পশ্চিমবাংলায় সমাজ বিরোধীদের রাজ চলছে গ্রামে গ্রামে, শহরে শহরে বিভিন্ন জায়গায়। মানুষ তার কথা বলতে পারছে না, তাদের অধিকারগুলোকে নষ্ট করা হয়েছে। এটা বিজেপি যারা করছে তারাও একই জিনিস করছে, যেখানে তাদের একটু শক্তি বাড়ছে তারাও সেখানে মানুষের গণতন্ত্রকে কাটেল করছে। আমরা আসামে যদি দেখি বিজেপি একই চরিত্র, আমরা যদি ত্রিপুরায় দেখি সেখানেও ভোট দিতে দিচ্ছে না, একই চরিত্র। এই বিজেপি বলুন, তৃণমূল বলুন, এই দক্ষিণপন্থী দলগুলি আজকের সময়ে লগ্নি পুঁজির টাকায় এরা সমস্ত মানুষের সব কিছু অধিকারকে এরা কেড়ে নিতে চাইছে। আচ্ছা, ফলে আমাদের যা সংস্কৃতি ঐতিহ্য ছিল সবই ধ্বংস করছে, এটা পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। অভিষেককে মুখ্যমন্ত্রী করতে কিছু লোক উঠে পড়ে লেগেছিলেন তৃণমূলে, এখন তারাই আবার উল্টো সুর গাইছে, এটা সম্পর্কে কি বলবেন? দেখুন, ওদের এইসব নিয়ে বলার কিছু নেই। তৃণমূলের সম্পর্কে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এদের নিয়ে সাধারণভাবে কোনো বলার কিছু নেই। কতটা অভিনয়, আজকে যা সম্পর্ক কালকে তার ভিন্ন অবস্থান নিচ্ছে। আমি দীপক ঘোষের গতকালই একটা দেখছিলাম যে মমতা ব্যানার্জি এবং মুকুল রায় এরা আলোচনা করি একজন বিজেপিতে মুকুল রায়কে পাঠানো হয়েছিল, মুকুল রায় গিয়েছিলেন আলোচনা করি। ফলে কে বিজেপি, কে তৃণমূল, কে মুখ্যমন্ত্রী, কে উপমুখ্যমন্ত্রী, মমতা কি করে তার ইমেজটা নষ্ট হয়ে যাওয়া ইমেজটাকে ফিরিয়ে আনবে, এখন সেই সব নিয়ে বিভিন্ন গবেষণা চলছে। আপনাদের এই যেদিন কালনায় জেলা সম্মেলন চলছিল সেদিন আপনাদের একটি মুখপত্রে বেরিয়েছিল যারা শহীদ হয়েছিলেন তাদের আপনারা মঞ্চে নিয়ে এসেছিলেন এবং বলা হয়েছিল যে এই কংগ্রেস, তৃণমূল এবং বিজেপির হাতে শহীদ হওয়া পরিবারের লোকজনেদের নিয়ে আসা হয়েছে। তো কংগ্রেসকে এই যে এটার মধ্যে নিয়ে এলেন, একই ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসা হলো, এটা থেকে আপনাদের জোটের ওপর প্রভাব পড়বে না? দেখুন, 71 থেকে 77 সাল কি বলবো, কারা খুন করেছে, কাদের আক্রমণে এতজন 52 জন কংগ্রেস শহীদ হয়েছে? তো এই 52 জনের সবাই 77 সালের নয়, 77 সালের মধ্যে এই 40-এর কাছাকাছি ছিল। পরে আবার কিছু খুন হয়েছে যেগুলো তৃণমূল কংগ্রেসের দ্বারা খুন হয়েছে। ফলে আমাদের ইতিহাসকে আমরা অস্বীকার করতে পারি না, সেটাকে আমাদের স্বীকার করতেই হবে। তাতে নির্মম হলেও আমাদের বলতে হবে। জোটে যদি প্রভাব পড়ে যায়, দেখুন, সত্য জিনিস বলতে হবে, সত্যকে অস্বীকার করবো কী করে? আপনাদের এই যে জেলা সম্মেলনে নতুন যারা এলেন, জেলা কমিটি যে নতুন তৈরি হলো, এতে কতজন নতুন এলেন? 15-16 জন নতুন এসছে। 16 জন নতুন এলেন। আচ্ছা, মহিলাদের কি কোনো মানে নির্দিষ্ট সংখ্যা করেছেন এত পার্সেন্টের মতন মহিলা থাকবেন, এবং এটা কি এখানে মেনটেন করা হয়েছে? হ্যাঁ, আমাদের গোটা রাজ্যেই 15% মহিলা আচ্ছা, কমপক্ষে থাকতে হবে, এটাই নির্দিষ্ট ছিল। আমাদের সেটার থেকেও অতিরিক্ত আছে। এখানে এই যে আপনাদের জেলা সম্মেলন হলো, জেলা সম্মেলন থেকে আপনাদের এই যে সমস্ত আলোচনাগুলো উঠে এলো, তার মধ্যে কি দলীয় যেহেতু আত্মসমালোচনা থাকতেই হবে, কমিউনিস্ট পার্টির সম্মেলনে আমাদের এই আত্মসমালোচনা থাকে, এটা নতুন কিছু না। আমাদের এটা থাকতে হয়, আমরা কি ঠিক করেছিলাম আগের কনফারেন্সে, কোন জায়গায় পৌঁছাবো, কতটা পৌঁছাতে পারলাম, এটা আমাদের ঠিক করতে হয়। আমরা সম্মেলনে সেটা আলোচনা করি যে আমরা ঠিক করেছিলাম এত পরিবারের কাছে পৌঁছাতে পারলাম না। আমরা ঠিক করেছিলাম পার্টির অভ্যন্তরে এতজন শ্রমিক শ্রেণী থেকে নিয়ে আসবো, এতজন খেতমজুর অংশ থেকে নিয়ে আসবো, সেটা আমরা কতটা করতে পারলাম, সেটা আত্মসমালোচনার দৃষ্টিতে সেটাকে বিশ্লেষণ করতে হয়। আমরা ঠিক করেছিলাম মহিলাদের কত অংশ পার্টির অভ্যন্তরে নিয়ে আসবো, তরুণদের কত অংশ নিয়ে আসবো, কতটা পারলাম কতটা পারলাম না, এটাকে বিশ্লেষণ করতে হয়। আমাদের যে বিভিন্ন গণসংগঠনগুলো কাজ করছে, তারা জনগণের দাবিতে কত আন্দোলন গড়ে তুলতে পারলো, কতটা পারছি কতটা পারছি না, এটাকে বিশ্লেষণ করতে হয়। প্রচুর মানুষের বিভিন্ন রকম মানুষ সংকটের মধ্যে আছে, বিভিন্ন ধরনের সংকটের চেহারা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেমন করে তাদেরকে সংগঠিত করে আন্দোলনে নামাতে পারছি, কোথায় করতে পারছি, কোথায় করতে পারছি না, আবার কতটা করতে পারা উচিত ছিল, কতটা করতে পারলাম না, এর আত্মসমালোচনা আমরা করি। আপনাদের এই জেলা সম্মেলন থেকে বাদ গেছেন এরকম কোনো উল্লেখযোগ্য মানুষ আছে? হ্যাঁ, আমাদের তো এখন ঠিক হয়েছে যে বয়সজনিত কারণে একটা বয়সের নির্দিষ্ট করা আছে। জেলার ক্ষেত্রে 70 বছর, যাদের 70 বেশি হয়ে গেছে
তাদের অন্য কাজের সঙ্গে যাবেন। বাদ গেছে মানে এমনটা নয় তারা পার্টির বাইরে চলে গেলেন, কিরকম? কাজের মধ্যে। কয়েকজন ধরুন নাম- এমন যাদের বয়স হয়ে গেছে, তারা এখন নেই, এমন অনেকেই আছেন। অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের দলের পার্থক্য আছে। আমরা আমাদের পার্টির জন্য গর্ববোধ করি।